আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত প্রতিদিনের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহনেওয়াজ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আবারও হাজির হলাম নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারটা নিয়ে। আজকে আমরা পৃষ্ঠা নাম্বার 447 সমস্যা 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী, যা আমরা গত 2 দিন আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় ক্লাস। দেখেন, একটা দুইটা বছরের আর্থিক বিবরণীর কিছু দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। এখানে প্রশ্নটা করছে, আমরা প্রশ্নটা পড়তে চাই। যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি যদি নির্ণয় করতে হয়, আমরা দেখি কি আছে এখানে। এখানে যন্ত্রপাতি আছে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো না, আমরা দেখতে হবে এখানে যন্ত্রপাতি বিক্রি সম্বন্ধে কিছু বলছে কিনা। 3 নম্বর সমন্বয়ের দিকে একটু তাকাবো। যন্ত্রপাতি বিক্রয় 8,000 টাকা। তো এই যে বিক্রিটা, এটা আমার লাভ হয়েছে কিনা লস হয়েছে, আমার সেটা বের করতে হবে। দেখো, যার ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয় যথাক্রমে 60,000, 48,000। মানে এই কথা অর্থ কি, যে যন্ত্রপাতিটা যেটা বিক্রি করেছে সেইটা কিনে আনেছিল 60,000 টাকা দিয়ে, আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে 48, মানে হচ্ছে এটা ব্যবহার করেছে 48,000 টাকা, আর এখন বর্তমানে সেটা বিক্রি করছে 8,000 টাকা। তার লাভ হয়েছে নাকি লস হয়েছে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। আসলে আমরা ক নম্বর প্রশ্নটা করি। ক নম্বর, যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি। দেখো, লিখি আমরা যন্ত্রপাতির ক্রয় মূল্য সমান সমান 60,000 টাকা, যা আমাদের উদ্দীপকের এখানে লেখা ছিল 60,000। এখান থেকে আমরা যতটুকু ব্যবহার করেছি যন্ত্রপাতিটা, সেই অ্যামাউন্ট আমাকে দেওয়া আছে। পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে যেই যন্ত্রপাতিটা কিনা হলো, ওই যন্ত্রপাতিটা কতটুকু সে নিজে ব্যবহার করেছে, এই পাবনা কোম্পানি লিমিটেড কতটুকু ব্যবহার করছে, এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তা আমরা সেটা বাদ দিব, বিয়োগ পুঞ্জীভূত অবচয়। যন্ত্রপাতির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা যদি বিয়োগ করা হয়, তাহলে যে অ্যামাউন্টটা থাকবে সেইটাকে বলা হবে বহিঃমূল্য। তাহলে এই 60,000 টাকা থেকে 48,000 টাকা বিয়োগ দিলে হয় 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে বহিঃমূল্য, অথবা বলা হয় এটাকে বর্তমান মূল্য। যন্ত্রপাতির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটার নাম হচ্ছে বহিঃমূল্য, অথবা বলা হয় বর্তমান মূল্য। তাহলে আমার বর্তমান মূল্য হচ্ছে 12,000 টাকা। তাই এখন দেখো, যন্ত্রপাতি বিক্রয় করেছে 8,000 টাকা, তার মানে লাভ হয়েছে না লস হয়েছে? আমার 12,000 টাকার সম্পত্তি আমি 8,000 টাকা বিক্রি করেছি, তার মানে অবশ্যই মনে হচ্ছে আমাদের লস হয়েছে। সবাই তাহলে বুঝতে পারতেছে জিনিসটা কি। তাহলে লস বা ক্ষতি, ক্ষতি সমান সমান লিখতে হবে বহিঃমূল্য মাইনাস বিক্রয়। বহিঃমূল্য 12,000, বিক্রয় হচ্ছে 8,000, তা ক্ষতি হচ্ছে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি আমরা বহিঃমূল্য বের করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো জিনিসটা লাভ হয়েছে কিনা লস হয়েছে। কারণ আপনার বিক্রয় মূল্যটা বলবে যে একটা জিনিস বিক্রি করছে, সেই বিক্রয়টা কত, 8,000, তা আমার বর্তমান মূল্য হচ্ছে 12,000। তাহলে 12,000 টাকার জিনিসটা যখন আমি 8,000 টাকা বিক্রি করলাম, এটা সবাই বুঝতে পারে যে আমার 4,000 টাকা ক্ষতি হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা খ নাম্বার অঙ্কটা করব। খতে দেখেন কি বলছে, পরিচালন কার্যক্রম হতে, আবারও বলতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন কার্যক্রম আমরা গত ক্লাসও করেছিলাম। পরিচালন কার্যক্রম একটা ছকের মাধ্যমে করতে হবে। আসলে আমরা এই পাশে করি, খ নাম্বার। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমাদের যেই নগদ প্রবাহ বিবরণীটা আছে, ওই নগদ প্রবাহ বিবরণীর একটা অংশ। তাহলে এখানে লিখব এই পাবনা
কোম্পানি লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক। এখন এখানে লিখব, প্রথমে লিখব নিট আয়। নিট আয়, নিট আয় প্রথমে লিখতে হয়। তাহলে নিট আয় এখানে আমাদের উদ্দীপকের সমন্বয়ে দেওয়া থাকবে নিট আয়। নিট আয় 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে 46,000 টাকা। নিট আয় 46,000 টাকা। তাহলে আমরা সরাসরি লিখে বলবো এখানে নিট আয় 46,000 টাকা। এরপর আমরা কি করব, হেডলাইন দিব। হেডলাইনটা কি করতে বলছে আমাকে, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। লিখি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কয়টা আইটেম নিয়ে কাজ করা হয়? 4টা আইটেম নিয়ে কাজ করা হয়। আপনারা জানেন প্রথম দিনে আমরা আলোচনা করে ফেলছিলাম 4টা আইটেম নিয়ে পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রমের হেডলাইনের আন্ডারে 4 ধরনের আইটেম আসে। ওইগুলো 4টা আইটেম আজকে আশা করি অঙ্কের মধ্যে পাওয়া যাবে। আমাদের প্রথম নাম্বার আইটেমটা কি ছিল? অবচয়। দেখি আমার অঙ্কের মধ্যে কোথাও অবচয় আছে কিনা। 1 নাম্বার সমন্বয়, নগদ লভ্যাংশ প্রদান। 2 নাম্বার নিট আয়। 3 নাম্বার যন্ত্রপাতি বিক্রয়। 4 নাম্বার অবচয় দেওয়া আছে। তো অঙ্কের মধ্যে তো অবচয়, গত ক্লাসের অঙ্কটাতে অবচয়টা লেখা ছিল না, ক নাম্বারে বের করতে বলছিল। আজকের অঙ্কের মধ্যে অবচয় দেওয়া আছে 28,000, কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখব 1 নম্বরে অবচয়। অবচয় খরচ যা আছে তাই 28,000। তা 28,000 টাকা কি যোগ হবে না বিয়োগ হবে? অবচয় সবসময় যোগ হয়, অবচয় অথবা অবলম্বন যোগ হয়। তা পয়েন্ট নাম্বার 1 শেষ। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি ছিল? 2 নম্বর পয়েন্ট ছিল চলতি সম্পদ নিয়ে। আমাদের আবারও বলতেছি আপনাদের মনে রাখার জন্য, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অবচয়, 2 নম্বর হচ্ছে চলতি সম্পদ, 3 নম্বর হচ্ছে চলতি দায়, 4 নম্বর হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তাহলে আমাদের 1 নম্বরটা আমি অবচয় পেয়ে গেলাম, লিখে ফেললাম। 2 নম্বর পয়েন্ট চলতি সম্পদ। তা চলতি সম্পদ দেখেন, নগদ বাদ দিয়ে আর যা সম্পদ পাশে চলতি সম্পদ থাকবে ওইগুলা। তাহলে আমার দেখেন প্রাপ্য হিসাব, মজুত পণ্য 2টা আছে। তা প্রাপ্য হিসাব, মজুত পণ্য 2টা আছে। দেখেন প্রাপ্য হিসাব 17 সালে ছিল 30,000, 18 সালে হয়ে গেল 50,000। মজুত পণ্য 17 সালে 28,000, 18 সালে হচ্ছে 35,000। তার মানে খেয়াল করে দেখেন 2টা বছর আমরা যা শিখেছিলাম গত ক্লাসে, আমার কিন্তু 2টা কলামের কোনো টাকাই কাজে লাগে না। কোনটা কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা? এই 2টার পার্থক্য কাজে লাগবে। পার্থক্যটা আমার অঙ্কের মধ্যে লিখতে হবে। তাই আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি হয়েছে, মজুত পণ্যটাও বৃদ্ধি হয়েছে। তাহলে লিখে এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুত পণ্য বৃদ্ধি, 2টা লিখে নিলাম। তা দেখি কত টাকা বৃদ্ধি, এটা দেখতে হবে আমাদের। প্রাপ্য হিসাব ছিল 30,000 টাকা, এখানে হয়েছে 50,000 টাকা। তার মানে কয় টাকা বৃদ্ধি হয়েছে? এখানে 30 আর 50, 20,000 টাকা বৃদ্ধি হয়েছে। আর মজুত পণ্যের বেলায় দেখেন 28,000 টাকা লেখা এখানে, আর এখানে লেখা হচ্ছে 35,000 টাকা লেখা। তাহলে 28,000 আর 35,000, এখানে কত হলো? 7,000 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে লিখে আসেন প্রাপ্য হিসাব বৃদ্ধি হচ্ছে 20,000 আর মজুত পণ্য বৃদ্ধি হচ্ছে 7,000। তা চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় আর হ্রাস হয়, একটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে, চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে মাইনাস হয়, চলতি সম্পদ যদি হ্রাস হয় তাহলে প্লাস হয়। তাহলে আমাদের 2টাই যদি বৃদ্ধি, 2টাই আমার মাইনাস হয়ে যাবে। আবারও বলতেছি, চলতি সম্পদের বেলায় যদি বৃদ্ধি হয় তাহলে বিয়োগ হয়, চলতি সম্পদ হ্রাস হলে যোগ হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নম্বর পয়েন্টগুলো অবচয়, 2 নম্বর, এই 2টা মিলে 1, কিন্তু তা 2 নম্বর পয়েন্ট হচ্ছে চলতি সম্পদ চলে গেল। 3 নম্বর পয়েন্ট চলতি দায়। চলতি দায় কই থাকবে? আসেন দেখে এখানে চলতি দায় আমার একটাই আছে, প্রদেয় হিসাব। চলতি দায় প্রদেয় হিসাব দেখেন এখানে দেওয়া আছে 17 সালে 22,000, 18 সালে আছে 40,000। তো এইখানে দেখেন 22,000 কম, 40,000 বেশি, মানে বৃদ্ধি পেয়েছে।
তা চলতি দায় বৃদ্ধি, তাহলে আমার কি হবে, কয় টাকা বৃদ্ধি, 18,000 টাকা বৃদ্ধি। তাহলে লিখি এখানে পয়েন্ট নম্বর 4, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বৃদ্ধি। এখানেও প্রদেয় হিসাব হচ্ছে আমাদের চলতি দায়। চলতি সম্পদের বেলায় যেহেতু বলছিলাম চলতি সম্পদ বৃদ্ধি হলে মাইনাস, হ্রাস পেলে প্লাস। চলতি দায়ের বেলায় চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, চলতি দায় যদি হ্রাস পায় তাহলে মাইনাস। তো এখানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হচ্ছে 18,000 টাকা, প্লাস হবে। তার মধ্যে দেখেন পয়েন্ট নাম্বার এই 1, এই দুইটা মিলা হচ্ছে 2, এইটা হচ্ছে 1, 3, তিনটা পয়েন্ট চলে গেল আমাদের যে স্ট্রাকচার ছিল। 4 নম্বর পয়েন্টটা কি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি হলে আমার এখানে আসবে। তাহলে আমার অবশ্যই এই অঙ্কের মধ্যে সম্পদ বিক্রিজনিত লাভ বা ক্ষতি আমরা কোথাও বের করেছিলাম, এই 4,000 টাকা, যা আমার অঙ্কের মধ্যে কাজে লাগবে। তাহলে আমাদের এই সর্বশেষ স্টেপ হচ্ছে যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, যদি লাভ হয় তাহলে মাইনাস হবে, আর যদি ক্ষতি হয় তাহলে প্লাস হবে। আবার বলতেছি, যন্ত্রপাতি মানে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ যদি হয় তাহলে মাইনাস হবে, আর যদি ক্ষতি হয় তাহলে প্লাস হবে। কয় টাকা ক্ষতি হয়েছে, 4,000 টাকা। 4,000 টাকা এখানে লিখে দেব, প্লাস আমাদের যে এই পরিচালন কার্যক্রমে 4টা স্টেপ, 4টা স্টেপে এখানে শেষ হয়ে গেছে। আমার এটা যখন শেষ হয়ে যাবে আমার পরিচালন কার্যক্রমটাও শেষ হয়ে যাবে। তো পরিচালন কার্যক্রমটা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কত টাকা হয়, যোগ বিয়োগ করলে কত হয় দেখেন, সহজভাবে একটু যোগ বিয়োগ করি ক্যালকুলেটর ছাড়া। 20,000 আর 27,000 মাইনাসে কত হলো, এই 7,000, দুইটা যোগ করলে হয় 27,000 টাকা, আর এখানে উপরে হলো প্লাস 28,000। তা যোগ বিয়োগ করলে এখানে আপনার থাকবে আরও 1,000 টাকা। তো 1,000 আর এই দুটো যোগ করলে হচ্ছে 18 আর 4 হচ্ছে 22,000, আর ওইখানে 1,000, 23,000 টাকা হবে এখানে। যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই সেহেতু এই সহজ পদ্ধতিতে একটা যোগ বিয়োগ করে নিলাম, 23,000 টাকা। এখন আমরা এটাও প্লাসের, উপরেরটাও প্লাসের, তা যোগ করে দেবো। যদি আমরা যোগ করে দিই 46,000 টাকার সাথে যদি 23,000 টাকা যোগ করি কত হয়, 0 0 0 মানে 6 আর 3 হচ্ছে 9, 4 আর 2 হলো 6, 69,000 টাকা। এই হচ্ছে আপনার খ নাম্বার, যে আমাদের বলছে পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ বের করো। 69,000 টাকা হচ্ছে আমার পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা শিখব তার পরের স্টেপটা, যে এখানে কি বলছে, বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় পূর্বক একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এই কথার অর্থ কি, যে আমরা যে নগদ প্রবাহ বিবরণী স্টেপ 3টা, 1 হচ্ছে পরিচালন কার্যক্রম, 2 হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, 3 হচ্ছে অর্থায়ন কার্যক্রম। এই 3টা স্টেপের প্রথম স্টেপটা শেষ করে ফেলছে খতে। এখন আমাকে গ নাম্বারটা করতে বলছে কি, যে বিনিয়োগ আর অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে আমার একটা সম্পূর্ণ নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য। তাহলে একটু খেয়াল করেন, আমরা তো খত এটা করেই ফেলছি। এখন গ নাম্বারটা কি করব, এইখানে যে অ্যান্সারটা আছে এটা আমরা উপরে লিখে তারপর সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট করে ফেলবো। দেখেন তাহলে করতেছি। এখানে লিখব খ নং হতে প্রাপ্ত 69,000 টাকা। এখন আমরা লিখব কি, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই একটা হেডলাইন লিখব। তারপর আরেকটা লিখব অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই দুইটা হেডলাইন যেহেতু আমাদের দুইটা বের করতে বলছে,
এই দুইটার মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমরা আবার বলব বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রমে কয়টা আইটেম বসে? দুইটা মাত্র। এক হচ্ছে বিনিয়োগ, দুই হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়। তাহলে আমরা উদ্দীপকে দেখি আমার বিনিয়োগ আছে, তা বিনিয়োগটা চলে আসবে। স্থায়ী সম্পত্তিও আছে, তো আমরা এখানে দুইটাই মনে হয় আসবে যদি টাকার ভেরিয়েন্স থাকে। তাহলে আছে এখানে দেখা যাচ্ছে বিনিয়োগ 17 সালে হচ্ছে 53,000, 18 সালে হচ্ছে 10,000। আমরা বলতেছি বিনিয়োগ 17 সালে হচ্ছে 53,000, 18 সালে হচ্ছে 10,000, হ্রাস পেয়েছে। তাহলে বিনিয়োগ তো এখানে বিক্রয় হয়েছে। তো এখানে লিখি 1 নম্বর পয়েন্ট বিনিয়োগ বিক্রয়। তাহলে কতটুকু হয়েছে? কমে গেছে, এখানে 53 থেকে 10 হয়ে গেছে, তার মানে কত হয়েছে? এখানে 43,000 টাকা হয়েছে। তাহলে আমার টাকা আসছে 43,000 টাকা যোগ হবে। তারপরে দেখেন যন্ত্রপাতি, এখানে আছে 2,15,000, এখানে আছে 3,35,000। তো দুইটার ডিস্টেন্সটা একটু খেয়াল করেন কত হয়? 15 আর 35 হলে হয় 1,20,000। কিন্তু একটু এই স্থায়ী সম্পত্তি বলা একটু মনে রাখবেন, নিচের দিকে দেখবেন যে এখানে কিছু লেখা আছে কিনা। স্থায়ী সম্পত্তি দেখেন লেখা আছে স্থায়ী যন্ত্রপাতি 1 লাখ ক্রয়, যন্ত্রপাতি ক্রয় 1,80,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,80,000। তাই এখানে আমার ডিস্টেন্স পাচ্ছি 1,20,000, এখানে আছে 1,80,000। প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন এটা লেখা আছে যেহেতু এইটাই আমরা লিখব। কিন্তু এইটার টেকনিক আছে যে আসলে এখানে ভুল লেখে নেই। কারণ কি দেখেন 2,15,000 টাকার যে সম্পদটা আছে, 2,15,000 টাকা, তার মধ্য থেকে 60,000 টাকার সম্পদ সে বিক্রি করে দিছে। 2,15,000 টাকা থেকে যদি 60,000 টাকার সম্পদটা চলে যায়, বিক্রি হয়ে যায়, তার মানে আমার তো এখানে 2,15,000 টাকা নাই, এখানে আছে। তাহলে আমরা বিয়োগ করে দেব। 2,15,000 থেকে যদি বিয়োগ করি 60,000, তাহলে আমার এখানে টাকার ফিগার হয় কত? 2 লক্ষ। এখানে একটু দেখি আমরা একটু ধরেন এটা, এই 2,15,000 এখানে হচ্ছে 60,000 যদি বিক্রি করে দেই তাহলে আমার হয় 1,55,000 টাকা সম্পদ থাকে। তা 2,15,000 টাকা থেকে যদি 60,000 টাকা সম্পদ চলে যায় তাহলে টাকা থাকে এখানে 1 লক্ষ, মানে সম্পদ থাকে, যন্ত্রপাতি থাকে 2 লক্ষ থেকে 1,55,000 হয়ে যায়। তাই 1,55,000 বর্তমানে আছে হচ্ছে 3,35,000। এখন এটাকে পার্থক্য করেন, এই 2,15,000 জায়গায় ধরেন 1,55,000 আর 3,35,000 ডিস্টেন্স পার্থক্য করেন, দেখেন 1,80,000 টাকাই হবে। তাহলে আমাদের যেহেতু যন্ত্রপাতি ক্রয় করছে, 2 নাম্বার যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় 1,80,000, 1,80,000 টাকা। তা আমার এই পয়েন্টটাও আশা করি হয়ে গেছে, আর কোনো কিছু নাই। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো অর্থায়ন কার্যক্রমে প্রিয় শিক্ষার্থী প্রথমে কি আসে? এখানে 3টা আইটেম আসে। 1 হচ্ছে লভ্যাংশ, 2 হচ্ছে বন্ড, 3 হচ্ছে শেয়ার মূলধন। 1 লভ্যাংশ, 2 বন্ড, 3 বন্ড মানে হচ্ছে ঋণপত্র, 3 হচ্ছে শেয়ার মূলধন। তা আমরা দেখব এখানে লভ্যাংশ আছে কিনা। লভ্যাংশ প্রথমে দেওয়া নগদ লভ্যাংশ প্রদান 10,000, লভ্যাংশ প্রদান 10,000 টাকা, প্রদান হলে বিয়োগ হবে। 2 নম্বর হচ্ছে বন্ড বা ঋণপত্র, বন্ড বা ঋণপত্র। দেখেন এখানে আমাদের এই সমন্বয়ে কোথাও বন্ড বা ঋণপত্র দেওয়া নাই, কিন্তু এই এখানে একটা জায়গা দেওয়া দীর্ঘমেয়াদী ঋণ। এই দীর্ঘমেয়াদী ঋণটাই হচ্ছে বন্ড অথবা ঋণপত্র। তো দেখেন 17 সালে কোনো টাকাই দেওয়া নাই, 17 সালে কোনো টাকার ফিগার দেওয়া নাই, তা 0। 18 সালে হয়ে গেছে 75,000 টাকা। দীর্ঘমেয়াদী ঋণ 17 সালে কোনো টাকার ফিগার দেওয়া নাই, 18 সালে দেওয়া আছে 75,000 টাকা। তার মানে আমার 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে ঋণ করেছে। তা ঋণ গ্রহণ হবে এখানে 2 নম্বর পয়েন্ট, ঋণ গ্রহণ। টাকা আসছে, টাকা আসলে 75,000 টাকায় আমার এখানে যোগ হয়ে গেল। তারপরে আসেন দেখি 3 নম্বর পয়েন্টটা কি। 3 নম্বর হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের এইখানে কোনো কিছু লেখা আছে কিনা
কোনো কিছু লেখা নাই, শেয়ার সম্বন্ধে কোনো কিছু লেখা নাই। তো সাধারণ শেয়ার মূলধন দেখেন 17 সালে আছে 2,54,000, 18 সালেও আছে 2,54,000। তার মানে ব্যালেন্সটা সমান সমান, শেয়ার মূলধনের কোনো কাজ আমার অঙ্কে আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এখানে ব্যালেন্স করব। তাহলে এখানে -10,000, এখানে হলো +75,000, যোগ বিয়োগ করলে হয় 65,000 টাকা। এখানে হচ্ছে -1,80,000, উপরে হচ্ছে +43,000, যোগ বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যোগ বিয়োগ করেন, আসেন দেখি আমরা করি। 43,000 টাকা এখানে একটু লিখে নিই, 1,80,000 - 43,000, 0 0 0 7 5 3, 1,37,000 টাকা বিয়োগের থাকবে। এখন আমরা কি করতে হবে, 1,69,000 টাকা প্লাস, নিচে হচ্ছে 69,000 টাকা প্লাস, 1,37,000 টাকা মাইনাস 65,000 টাকা প্লাস, এই যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে কি হবে, যোগ বিয়োগ করলে যে ব্যালেন্সটা আসবে সেটা আমরা একটু ক্যালকুলেটরতে করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো যে আমাদের এইখানে বিনিয়োগ বিক্রি করেছি হচ্ছে 43,000, স্থায়ী সম্পত্তি ক্রয় ছিল 1,80,000, তা ক্রয় হলে বিয়োগ হয়। আবার একটা খেয়াল করো, আমি বলেছিলাম 2 ধরনের আইটেম এখানে আসে। এক হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত আইটেম আসবে বিনিয়োগ কার্যক্রমে, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় আসবে। তাই স্থায়ী সম্পত্তি ক্রয় তো এখানে লেখা আছে, যন্ত্রপাতি ক্রয় 1,80,000, তাহলে এইটা হবে এই যে -1,80,000। কিন্তু আমার এই অঙ্কের মধ্যে কিন্তু স্থায়ী সম্পত্তি বিক্রয় আছে, স্থায়ী সম্পত্তি বিক্রয় সমন্বয় নাম্বার 3-এ আছে। 3-এ কত আছে, 8,000। তাই স্থায়ী সম্পত্তি মানে যন্ত্রপাতি বিক্রয় 8,000 টাকা। তাহলে এখানে যদি আমি একটু যোগ বিয়োগ করি, 43,000 টাকা প্লাসের, 1,80,000 টাকা মাইনাসের, এবং যন্ত্রপাতি বিক্রয় 8,000 টাকা প্লাসের। আর বিক্রি করলে যোগ হয়, টাকা আসে যোগ হয়। তাহলে এখন 3টা যোগ বিয়োগ করলে হয় এখানে এই 1,29,000 টাকা বিয়োগ। এখন এই সবগুলো যোগ বিয়োগ করবো। এখানে হলো 69,000 টাকা, এখানে 1,29,000 টাকা, এখানে হচ্ছে 65,000 টাকা। তাহলে এটা যোগ, আর এই অ্যামাউন্টটা যদি বিয়োগ করে দেই তাহলে যেই ফিগারটা আমার এখানে দাঁড়াবে সেটা হচ্ছে অনলি 5,000 টাকা প্লাসের দাঁড়াবে, 5,000 টাকা থাকবে। 5,000 টাকা যখন থাকে অঙ্ক আমার শেষ। কিন্তু অঙ্কটা শেষ হওয়ার পরও আরেকটু কাজ বাকি, সেটা হচ্ছে, যেটা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে এই যে নগদটা, এই নগদটা আমি কোথাও কোনো কাজ করি নাই, পরিচালন কার্যক্রমে কোনো কাজ করি নাই, বিনিয়োগও করি নাই, অর্থায়ন কার্যক্রমে কোনো কাজ করি নাই। এটা মানে হচ্ছে সমস্ত আইটেমগুলো শেষ করার পর আমার এই প্রারম্ভিক হাতে নগদ হচ্ছে 10,000, সমাপনী হাতে নগদ হচ্ছে 15,000। তো যেই অ্যামাউন্ট আমার আসবে ওই অ্যামাউন্টের সাথে যদি আমি প্রারম্ভিক হাতে নগদটা যোগ করে দেই, যে অ্যান্সারটা আমার আসবে ওইটা যদি 15,000 হয়ে যায় তাহলে আমার অঙ্কটা কমপ্লিট। তাহলে আমরা দেখি এখানে যোগ প্রারম্ভিক হাতে নগদ টাকা আছে 10,000। যখন 10,000 টাকা লিখে বলবো তখন অবশ্যই এখানে 15,000 টাকা হবে, কারণ যোগ করতে হয় আমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এবং বাসায় যে অঙ্কগুলো আমি গত ক্লাসে একটা অঙ্ক করাইছিলাম, এটা হলো এই বইয়ের, আপনাদের যে পাঠ্য বইয়ের উদাহরণে একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে করাই দিলাম হচ্ছে পাঠ্য বই থেকে সমস্যা জাতীয় একটা অঙ্ক, যে পৃষ্ঠা নাম্বার 447, অঙ্ক নম্বর হচ্ছে সমস্যা 15। তো এই অঙ্কটা বাসায় আবার প্র্যাকটিস করবেন, কারণ আমাদের 17 তারিখে প্রথম মান্থলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইখানে আমরা যেই ক্লাসে যেই অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলোই আশা করি ওই রকমভাবেই, আমাদের মিল নাও থাকতে পারে, অ্যামাউন্টে মিল না থাকতে পারে, কিন্তু আমাদের যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এই জায়গায় যেই সমন্বয়গুলো দেওয়া আছে, টাকার ফিগার হিসাব বিজ্ঞানে কখনই মিল থাকে না, টাকার ফিগারগুলো চেঞ্জ থাকে, কিন্তু কথাগুলো আপনারা আশা করি মিল পাবেন। যেহেতু আমরা অনলাইনে ক্লাস করাইতেছি, আপনাদের সামনাসামনি আমরা পাচ্ছি না, যেহেতু ক্লাসও হচ্ছে কম, আবার প্রতি মাসে আমাদের পরীক্ষাটাও চালাই নিতে হবে আপনাদের লেখাপড়ার স্বার্থে।
সেই কারণে আমরা যেই ক্লাসগুলো করব সেটা মনোযোগ দিয়ে আপনার বাসায় প্র্যাকটিস করবেন। যদি না পারেন, না বুঝেন, আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন, অথবা আপনারা যে ইউটিউবে ক্লাসগুলো যায় ওইখানে কমেন্টস করবেন, স্যার এই জিনিসটা বুঝতেছি না। ওইগুলো করলে আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।